শেয়ার করে দাও সব জায়গায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকে আরও একটি নতুন লাইভ ক্লাসে। সো আমরা এইচএসসি 25-এর শিক্ষার্থীরা তোমাদের ইকোনমিক্স প্রথম পত্র যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটার আমরা বেশ কিছু ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত আমাদের পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে। এখন তোমাদের এই মাসের 19 তারিখ তোমাদের প্রথম পত্র পরীক্ষাটা হবে। সো এরই প্রেক্ষিতে আমাদের গত যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই ক্লাসগুলোর আমরা যে ক্লাসগুলো হয়ে গিয়েছে আর কি সেগুলোর আমরা যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, ওগুলোর আমরা লিঙ্ক তোমাদের যে পোস্ট করতেছি আমরা সেখানে গ্রুপ আমরা দিয়ে দিয়েছি। এবং হচ্ছে তোমাদের জন্য বাকি যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা নিব, এমসিকিউ ক্লাস নিব, কোটি টাকা সাজেশন ক্লাস হবে, সব কিছু হবে। জাস্ট তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, সো আমরা অলরেডি যারা যারা যুক্ত হয়ে আছি আমাকে একটু ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানাও। যদি ঠিক মতো শোনা যায়, দেখা যায়, সব ওকে হয়, তাহলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। সো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা কাছের বন্ধু দূরের বন্ধু আছে, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। নিলয় আছে, সালাম দিয়েছে। কামরুন নাহার আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, তোমাদের সবার দয়া আল্লাহর রহমতে। সামি আছে, আচ্ছা, তারপর হচ্ছে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ফেরদৌস আছে, সালাম দিয়েছে। নাফিজা আছে, নাফিজা সালাম দিয়েছে। সামি আছে, সালাম দিয়েছে। ঋতু আছে, সালাম দিয়েছে। তারপর সাইফুল ইসলাম, রিপন তালুকদার, এতগুলো নাম তুমি একজনে নিয়ে ফেললে কেমন হবে? সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ঋতু আছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আসিফ আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। নাজিফ, নাফিজা আছে আমাদের সাথে, উম্মে নাফিজা। জি স্যার, ওকে। সো আমরা একটু সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। হ্যাঁ, আজকে আমরা যে টপিকটা পড়বো খুবই ইম্পর্টেন্ট টপিক, তার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। এই টপিক নিয়ে তোমাদের কনফিউশনের শেষ নাই। হ্যাঁ, এই টপিক নিয়ে তোমাদের কনফিউশনের শেষ নাই, সবাই এই টপিক নিয়ে চিন্তিত। তো আজকে আমরা সেই টপিকটা তোমাদের ক্লিয়ার করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, তো আমরা আজকে যেটা পড়বো সেটা কি নাম কি বলো? স্থিতি ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। প্রায় 50 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা একটু সবাই ক্লাসে শেয়ার মেনশন করে দিব। আমরা 3-400 স্টুডেন্ট না হলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও। ইলা আছে, মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ। রিপন বলছে সরি ভাইয়া, ছোট থেকেই ছিল এত বড় নাম। আচ্ছা ঠিক আছে, মজা করছিলাম তোমার সাথে। মোমো আছে, ওকে। তারপর হচ্ছে মেনশন করেছে, থ্যাংক ইউ। মিনহাজ, মেহরাজ আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে মোহাম্মদ নজরুল রয়েছে। নজরুল বলছে সবাই একটা করে শেয়ার করে দেন ভাইয়া, অনেক কষ্ট করে ক্লাস নেই। হ্যাঁ, এই যে এই কষ্ট যদি তোমরা বুঝতে সবাই, তাহলে আসলে এত কষ্ট করে বলতে হতো না। হ্যাঁ, জাস্ট শুধু একটা শেয়ার, এটাই তো চাই। আর কোনো কিছু তোমাদের কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া যে ভাই একটা শেয়ার করে দাও, ভাই একটু তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, এইটুকু তোমাদের কাছে চাওয়া পাওয়া। তো তোমাদের জন্য ফুল ডেডিকেশন নিয়ে কিন্তু আমরা সবসময় হাজির হয়ে যাচ্ছি ক্লাসগুলোতে। সো এটা তোমাদের পক্ষ থেকে আমরা এই ভালোবাসাটুকু ডিজার্ভ করি। হ্যাঁ বলো, কিনা বলো? তোমাদের মধ্য থেকে আমরা, তোমাদের কাছ থেকে এই ভালোবাসা আমরা ডিজার্ভ করি না, যে একটা ক্লাসটা একটু শেয়ার করবা? অবশ্যই ডিজার্ভ করি। হ্যাঁ, তারপর হচ্ছে মিহি আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামি আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। মাওয়া আছে আমাদের সাথে, ওকে। তোমাদের পরীক্ষা একদম শেষের দিকে, শেষ মুহূর্তে বলা যায়। সো আর হয়তো অনেকের 2টা এক্সাম আছে, হয়তো অনেকের একটা এক্সাম আছে, ইকোনমিক্স এক্সাম, অনেকের ইসলামের ইতিহাস এবং ইকোনমিক্স 2টা আছে। সো আমরা রিল্যাক্সে পড়ি, কোনো সমস্যা নেই। জাস্ট আমাকে সময় দাও। রুটিনটা আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি আবার পোস্ট করে দিব আজকে রুটিনটা। তোমরা রুটিনটা একটু সেভ করে ফেলবা ফোনে, সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? মেহরুন আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আয়াত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। মাশাআল্লাহ। আফরিন আছে। একটু আমাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, যারা নতুন করে যুক্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। আবার অনেকে বললো স্যার এত কষ্ট কই করতেছেন? আসলেই কষ্ট হয়, তোমরা হয়তো বুঝবে না, আসলেই কষ্ট হয়। হ্যাঁ, এই যে ক্লাসটি চিল্লাতে গলা একদম বসে যায়। হ্যাঁ, গলার অবস্থা খারাপ হয়ে যায়। 3-4 ঘন্টা 5 ঘন্টা একসাথে ক্লাস নিলে অনেক কষ্ট হয়, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য করতেছি।
নুসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রুদ্র আছে, সালাম দিয়েছে। মৌ আছে, মেসেজ করেছে, থ্যাংক ইউ। রিফাত আছে। ভাইয়া একটা প্রশ্ন, অর্থনৈতিক চিত্রগুলো কি গ্রাফায় আঁকতে হবে? না, তোমাদের তো গ্রাফ পেপার দিবে না, কেমন, তোমাদের খাতায় করতে হবে এগুলো, সবগুলো পেপারে তোমাদের যে চিত্র সবগুলো খাতায় করতে হবে। মেহনাজ আমাদেরকে বলছে 4 বছর আগে দেখতে কেমন ছিলেন ভাইয়া, এত পরিবর্তন, আজকে ইউটিউবে ক্লাস করলাম। আচ্ছা তাই নাকি? তার বলছে নুসরাত জাহান বলছে স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। তারপর হচ্ছে ওকে, প্রিয়াস বলছি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর হচ্ছে আব্দুস সুবহান আছে, সালাম দিয়েছে। জান্নাত ইসলাম আছে, ওকে আসসালামু আলাইকুম, আম্মুর সাথে ডাক্তারের কাছে আসছি। ওকে ফাইন। আমরা প্রায় 250 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছি, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দিও ক্লাসটা, আমি আস্তে আস্তে টপিক আগাচ্ছি। সো আজকে আমরা পড়বো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এই টপিকটা আমরা পড়বো। তো আমরা সেই টপিকে যাচ্ছি। এর আগের টপিকগুলো সবগুলো কিন্তু পড়ানো হয়েছে, হ্যাঁ, তোমাদের কিন্তু এর আগে সবগুলো টপিক কিন্তু আমি পড়াইছি, বুঝছো? সো আজকে আমরা এখান থেকে শুরু করব, এই যে স্থিতিস্থাপকতা, এই টপিক থেকে আজকে আমরা শুরু করব। ফার্স্ট অফ অল, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলতে আমরা আসলে কি বুঝে থাকি সেটা আমরা দেখব। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা এটা পরীক্ষায় আসে, পরীক্ষা বলবে স্থিতিস্থাপকতা কাকে বলে, একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তাহলে কি স্থিতির সাথে কি হবে? কোনো অপেক্ষকে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত, তার অনুপাত মানে হচ্ছে তার ভাগফল, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। আচ্ছা, এই সংজ্ঞাটা আমরা একটু পরে বলতেছি, আগে সূত্রটা দেখো। এই যে সূত্রটা দেখলে তুমি সংজ্ঞাটা মনে থাকবে। এখানে কি বস্তু পড়ে? অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনকে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, এই যে ভাগফল, সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো সেটাই এখানে লিখছে সংজ্ঞার মধ্যে, যে কোনো অপেক্ষকে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত মানে হচ্ছে ভাগফল, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। সো তোমাদের হাতে সময় 10 সেকেন্ড, মুখস্থ করতে হবে স্থিতিস্থাপকতা কাকে বলে। দ্রুত সবাই একটু মুখস্থ করবা। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করবা। আচ্ছা, আগের পিডিএফগুলো কই পাবো? আচ্ছা, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। যারা আগের গ্রুপগুলোতে ছিল, আমাদের নোট শেয়ারের গ্রুপগুলোতে, তাদের অ্যাড হওয়ার দরকার নাই। আর যারা আগে নোট শেয়ার গ্রুপে অ্যাড ছিল না, তারা অ্যাড হবা গ্রুপে। আগে যে 4টা গ্রুপ 5টা গ্রুপ ছিল, সব গ্রুপেই যে কোনো একটা গ্রুপে থাকলে হবে, আমাদের নোট শেয়ারে যে কোনো একটা গ্রুপে থাকলে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে আমি তোমাদেরকে আবার সবগুলো ফাইল একসাথে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা সেখান থেকে কি করবা, সুন্দর করে সবগুলো চ্যাপ্টারের ফাইলগুলো তোমরা দেখে দেখে সুন্দর করে বাসায় পড়বা। ওকে, তারপর হচ্ছে ফারজানা বলছে এমসিকিউ কবে ক্লাস নেবেন? পরীক্ষার আগের দিন এমসিকিউ ক্লাস হবে। হ্যাঁ, ওই একটা দিন আমার জন্য এমসিকিউর জন্য রাখবা। ভাইয়া অনেক প্রবলেম, এমসিকিউ তো অনেক প্রবলেম। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রিফাত, আমার ক্লাসগুলো করো, ইনশাল্লাহ আর প্রবলেম থাকবে না। রিফাত বলছে ভাইয়া পিডিএফগুলো কই পাবো? এই যে বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, তুমি উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, যারা অ্যাড নাই আর কি। আর যারা অ্যাড আসো গ্রুপগুলোতে, তাদের অ্যাড হওয়ার দরকার নেই, তারা অলরেডি পেয়ে যাবে, যে আগের গ্রুপগুলো ছিল সেই অনুযায়ী পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দিও সবাই, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার করে দিও। তারপর হচ্ছে লামিয়া আছে, ভাইয়া আমাদের কমেন্টের রিপ্লাই দেন না কেন? এই যে লামিয়া, কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। কোহিনুর আছে, আচ্ছা। তারপর হচ্ছে মুক্তা আছে, স্থিতিস্থাপকতাটা আরেকটু বুঝাই দেন। শোনো, স্থিতিস্থাপকতা মানে কি বলতেছি বলো তো? যে কোন একটা অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তন, মানে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক শতাংশিক পরিবর্তন তার অনুপাত, সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। হ্যাঁ, জাস্ট এইটুকু মনে রাখতে পারলে হবে, আপাতত একটু মুখস্থ করো। এখন এটা একটা ডিটেলসে আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা ব্যাখ্যা করতে গেলে আর কি, বুঝছো? পায়েল আছে, সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। লামিহা আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে জেমি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইমা আছে, সালাম দিয়েছে। তারপর মেহনাজ আছে, স্থিতিস্থাপকতা বুঝি না। তারপর হচ্ছে আফসানা আছে আমাদের সাথে। গ্রুপ লিঙ্ক কই? এই ভিডিওর উপরে ডেসক্রিপশনে আছে গ্রুপের লিঙ্ক। হ্যাঁ, গ্রাফ পেপার দিব না, খাতা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্থিতিস্থাপকতা কাকে বলে বুঝতে পারছি। এখন আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা পড়বো, সরি, আমরা স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা একটু পড়ি সবাই। হ্যাঁ, সূত্রটা আমরা একটু মুখস্থ করি। তাহলে এখানে শুধুমাত্র মানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে, উপর হবে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, নিচে হবে স্বাধীন চলকের। অধীন অলওয়েজ উপরে থাকবে, স্বাধীন কোথায় থাকবে? নিচে থাকবে, এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে অধীন হবে উপরে আর স্বাধীন কোথায় হবে? নিচে, ঠিক আছে?
তাহলে আমরা স্থিতিস্থাপকতা যে বলতেছি এটা আসলে কয় ভাগে ভাগ করা যায়, অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও যে স্থিতিস্থাপকতা কয় ধরনের। স্যার চাহিদার দাম আছে, চাহিদার আয় আছে, চাহিদার আড়াআড়ি আছে, যোগানের দাম আছে, এতগুলো মানে কনফিউজড হয়ে যায় আসলে কতগুলো স্থিতিস্থাপকতার প্রকারভেদ আছে। কিচ্ছু না, এখানে যদি 4টা জিনিস আছে, 4টা জিনিস, হ্যাঁ 4টা সূত্র আমরা পড়বো, সেগুলো আমি একটু বলি। স্থিতিস্থাপকতা প্রধানত 2 প্রকার, একটাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা, হ্যাঁ, আরেকটাকে বলা হয় যোগানের স্থিতিস্থাপকতা। এই চাহিদার স্থিতিস্থাপকতা আবার 3 প্রকারের হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি ইপি, মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়। 2 নম্বর হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলে থাকি ইওয়াই, অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইকোনমিক্সে আমরা আয়কে, এই যে আয়, এটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। কেন বলো তো? কারণ যদিও ইনকামটা আমরা লিখি ইনকাম, সো আয় দিয়ে লিখি, কিন্তু আমরা আয় দিয়ে প্রকাশ করি না। কেন? কারণ ইকোনমিক্সে আয় দ্বারা বিনিয়োগকে বোঝানো হয়। কাকে বলো? বিনিয়োগ। আয় দ্বারা কাকে বোঝানো হয়? বিনিয়োগকে বোঝানো হয়, বিনিয়োগ, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো বিনিয়োগকে বোঝানোর কারণে আমাদের সেম আয় দ্বারা তো আবার কি বোঝানো যাচ্ছে না, এই আয়কে বোঝানো যাচ্ছে না, সেই ইনকামকে বোঝানো যাচ্ছে না, সেজন্য আমরা ওয়াই দিয়ে লিখি। এখন ওয়াই কেন? কারণ এই আয়ের আরেকটা ইংরেজি আছে যেটাকে আমরা বলি ইয়েল্ড, YIELD, বা ইল্ড বলা হয়, ইয়েল্ড বলা হয়, এটাকে আমরা ইয়েল্ড বলছি। ওকে, চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন তাহলে যেটা বলছে চাহিদার স্থিতিস্থাপকতা বানা হচ্ছে ইওয়াই, আর 3 নম্বর হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এটাকে আমরা বলে থাকি ইসি বলে থাকি। হ্যাঁ, এটাকে আমরা ইসি বলে থাকি। অন্যদিকে যোগানের দাম স্থিতি আছে, এটাকে আমরা বলে থাকি, এটা একটাই প্রকারভেদ, একটা মনে রাখলে হবে, যোগানের দাম স্থিতি, এটা হচ্ছে ইএস। যদিও এটাকে আমরা ইপি বলতে পারতাম, কিন্তু এখানে যেটা অলরেডি ইপি লিখে ফেলছে একটা, সো এটার মধ্যে আর কোনো প্রকারভেদ নাই, সেজন্য এটাকে ইএস আমরা সরাসরি ইএস লিখতেছি, মানে যোগানের স্থিতিস্থাপকতাকে আমরা ইএস এটা আমরা বলতেছি। হ্যাঁ, সিকিউ সলভ করবো, হ্যাঁ করাবো। এই যে কোটি টাকার সাজেশন ক্লাস যেটা নিব, সেখানে আমি একদম ডিটেলসে পড়াবো তোমাদের, প্রত্যেকটা অধ্যায় একসাথে একটা ক্লাস, 1 শট ক্লাস হবে। ওই একটা ক্লাস করে সব কিছু কভার হয়ে যাবে। তোমাদের রুটিন আমি আমাদের পেজে আবার দিয়ে দিব, হ্যাঁ কালকেও দিয়েছি, আমি আবার দিয়ে দিব, আজকে পোস্ট করে দিব, তোমরা রুটিনটা সেভ করে রাখবা। ওইখানে আমি যে কোটি টাকার সাজেশন ক্লাস নিব, সেখানে আমি সিকিউ পড়াবো, সব সিকিউ পড়াবো সেই ক্লাসে। এদিকে সেকেন্ড লেকচার, এটা আমরা স্থিতিস্থাপকতার উপর একটা লেকচার নিচ্ছি আজকে। এই চ্যাপ্টারের উপর আগে আমরা পড়াইছিলাম, আগে বাকি অংশটুকু পড়াইছিলাম। যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটু ক্লাসে শেয়ার করে দিও, কেমন? খুশি হব। তাহলে আমরা স্থিতিস্থাপকতা বলতেছি, স্থিতিস্থাপকতা বলতে 2 প্রকার, চাহিদা এবং যোগানের। চাহিদার স্থিতিস্থাপকতা আবার 3 প্রকার, চাহিদার দাম, চাহিদার আয়, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অন্যদিকে যোগানের স্থিতিস্থাপকতা 1 প্রকার, শুধু যোগানের দাম। আমি তোমাদেরকে বলি, আগে তোমাদেরকে আমি এখানে একটু বলি তোমাদেরকে, এই 4টা যে আমি স্থিতিস্থাপকতা বলছি, এই 4টা স্থিতিস্থাপকতা তোমাদেরকে আমি একটু সূত্রগুলো একটু লিখে দিই। হ্যাঁ, 4টা স্থিতিস্থাপকতার সূত্রগুলো আমি একটু লিখে দিব। এখানে কঠিন কিছু নাই, হ্যাঁ জাস্ট আমি এমনি সিম্পলি লিখে দিচ্ছি এই সূত্রগুলো। পরে এটার সম্পর্কে আমি একটা করে আলাদা বোঝাবো, জাস্ট আপাতত একটু বুঝে নেবা শুধু জাস্ট। প্রথম হচ্ছে ইপি, মানে যেটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটার সূত্র হচ্ছে উপরে হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র, 1 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র ইওয়াই। এই সূত্র কি? ডেল্টা কিউ ঠিক থাকবে, শুধু এই ডেল্টা পি এর জায়গায় এখন কি হবে, ডেল্টা ওয়াই হবে, ইন্টু ওয়াই ডিভাইডেড বাই, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। হ্যাঁ, সরি, এখানে উপরে কিউ হবে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই কি হবে, কিউ হবে। তবে এগুলোর সাথে ডেল্টা সাইন হবে না, শুধু পদগুলোর সাথে হবে। ওকে, উপরটা নিচে, নিচেটা উপরে যাবে, তবে এগুলোর সাথে ডেল্টা সাইন হবে না। এখানেও সেম, উপরটা নিচে, নিচেটা উপরে যাবে, তবে এগুলোর সাথে ডেল্টা সাইন হবে না। এটা হলো 2 নাম্বার সূত্র। 3 নাম্বার হচ্ছে ইসিএ সূত্র, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা হচ্ছে এটার মতোই সূত্র, তবে এটা হচ্ছে 2টা দ্রব্যের ক্ষেত্রে হয়। একটা দ্রব্যের দামের পরিবর্তন হলে অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, যার কারণে এখানে আমাদেরকে 2টা দ্রব্যকে আইডেন্টিফাই করতে হয়। তো প্রথমে এটা লিখি সূত্র, আমি এটা সূত্র সরাসরি লিখতেছি, ইন্টু পি ডিভাইড বাই কিউ। তো এখন পার্থক্যটা হচ্ছে এখানে যেহেতু 2টা দ্রব্য, একটা দামের পরিবর্তন, একটা চাহিদা পরিবর্তন হবে, তো ডেল্টা কিউ এক্স হবে এখানে, এটা হবে ডেল্টা পি ওয়াই, অর্থাৎ ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ফলে এক্স দ্রব্যের চাহিদা পরিবর্তন হবে। হ্যাঁ, তো এখানে পি ওয়াই এখানে হবে, আর নিচে কি হবে, কিউ এক্স হবে। এইটুকু পার্থক্য। 4 নম্বর যেটা আমরা বলতেছি, যেটা হচ্ছে ইএস এর সূত্র, মানে যোগানের দাম স্থিতিস্থাপকতার সূত্র। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আগের মতো এখানে ডেল্টা কিউ হবে, হ্যাঁ ডেল্টা কিউ,
নিচে সরি ডেল্টা কিউ না হয়ে আমরা এখানে ডেল্টা এস লিখবো। কি বলতো? ডেল্টা এস লিখবো, মানে যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই দামের পরিবর্তন ইনটু দাম ডিভাইডেড বাই যোগান। এই চারটা সূত্র ছাড়া আর কোনো সূত্র নাই স্থিতিস্থাপকতার মধ্যে। এই চারটা সূত্র ছাড়া আর কোনো সূত্র নাই, এত কনফিউশন হওয়ার দরকার নাই। হ্যাঁ, এই চারটার মধ্য থেকে পরীক্ষা আসবে, এই চারটার মধ্য থেকে পরীক্ষা আসবে। কেমন? তাহলে এই চারটা আমরা ভালো করে পড়বো। একটা হচ্ছে ইপি, তারপর হচ্ছে ইওয়াই, ইসি এবং ইএস। এই চারটায় আমাদেরকে ভালো করে পড়তে হবে, মনে থাকবে? আমরা কি বুঝছি? ওকে, সো তোমাদের ক্লাস শুরু করলে ইলেকট্রিসিটি চলে যায়। হ্যাঁ, সেই ইলেকট্রিসিটি এখন আবারও চলে গেছে। যাই হোক, আমরা আইপিএস ঠিক করছি, তো তোমাদের হচ্ছে আর ক্লাসে প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই চারটা সূত্র একটু মনে রাখতে পারবো সবাই। এই চারটার বাইরে আর কোনো সূত্র নাই, স্থিতিতে এই চারটা বাইরে কোনো সূত্র নাই, বুঝা গেছে? সো তোমরা যদি পরীক্ষা নকল করতে চাও এই চারটা সূত্র লিখে নিতে পারো, কারণ একটা পরীক্ষা আসবেই, ঠিক আছে? সো এগুলো পরীক্ষা আসবে কম্পালসারি। এমনি বলতেছি ডিস্টার্ব করতেছে, আবার কেউ লিখে নিয়ে যাবে না। হ্যাঁ, তখন আবার বলবো যে আনোয়ার স্যার বলছে, হ্যাঁ, আবার আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে, বুঝছো? ওকে, পারবো সবাই? এই চারটা সূত্র পারবো? এই সবাই বলো, এই চারটা সূত্র পারবে? এই চারটা সূত্র বুঝতে পারছি? ওকে, আমরা চারটা একটা করবো আলাদা আলাদা। জাস্ট আমি তোমাদেরকে প্রথমে একটু বলে দিলাম আর কি কি আছে আসলে এখানে। এই চারটা সূত্রের মধ্যে আর কিছু নাই। এই চারটা সূত্র আমাদেরকে, এই সাতটা সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে চলে আসি, তাহলে এক নাম্বারটা পড়বো আমরা। এক নাম্বারটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। কেমন? এটা কি বলো? চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে, এটাকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ইপি বলা হয় এটাকে শর্টকাটে। হ্যাঁ, তো এখানের মধ্যে কি, জাস্ট আগে সূত্রটা দেখো। ইপি সমান হচ্ছে চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন কি হতে হবে? ভাগ করতে হবে। স্যার কেন এভাবে কেন লিখছেন? শোনো, আমরা কি বলছি যে স্থিতিস্থাপকতার মধ্যে উপরে থাকে অধীন চলক, নিচে হচ্ছে স্বাধীন চলক। এই চাহিদার দাম কখন হয় একটু বলি। ও আচ্ছা, আগে আমি একটু আগের স্লাইডে একটু যাই। এখানে তোমাদেরকে আমি একটু ডিফারেন্সটা বোঝাই দিই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবে, সেটা তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, শোনো, আমি একটু তোমাদেরকে লিখে দিই যে কোন, মানে এক্সাম্পলের জন্য কোন কোন সূত্র ইউজ হবে। যেমন এটা খেয়াল করো সবাই, ভালো করে খেয়াল করবা। কোন একটা দ্রব্যের দাম, কোন একটা দ্রব্যের দাম যেটাকে আমরা বলি পি, এবং সেই দ্রব্যের যদি চাহিদার কথা বলে, চাহিদার পরিমাণ যদি বলি কিউডি, তাহলে যেটা ইউজ হবে, যেমন ধর কোন একটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, চাহিদার পরিমাণ ছিল 100, দাম কমে 9 টাকা হয়েছে। আমরা জানি দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বাড়ে, সো চাহিদা বেড়ে 110 হয়েছে। যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদা কথা বললে, মনে করি এক্স দ্রব্যের দামের কথা বলছে, এক্স দ্রব্যের চাহিদা কথা বলছে, তাহলে ইউজ হবে ইপি সূত্র, মানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে। আবার চাহিদার আয় কখন হবে? যখন কোন একজন ব্যক্তির আয়ের সাথে, কোন একজন ব্যক্তির কার সাথে বলতো? কোন একজন ব্যক্তির আয় মানে ইনকাম, হ্যাঁ, ইনকামের সাথে যদি কোন একটা দ্রব্যের চাহিদার কথা বলে, যে কোন একটা দ্রব্যের চাহিদার কথা যদি বলে, তাহলে যেটা হবে, মনে করো কোন একজন ব্যক্তির ইনকাম হচ্ছে 1000 টাকা, তবে কোন একটা দ্রব্যের চাহিদা 10, ইনকাম বেড়ে যদি 2000 টাকা হয়, তাহলে চাহিদা, যেহেতু ইনকাম বাড়ছে, চাহিদা বাড়তে পারে আবার কমতে পারে, তবে আমি বাড়তেছি চিন্তা করতেছি। মনে করো আয় বাড়লো, তো চাহিদা বেড়ে মনে করো যে 20 হয়েছে। আবার হ্রাসও পাইতে পারে চাহিদা, ইনকাম বাড়লে, সেটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হয়। তো সেটা দেখাচ্ছি না, জাস্ট আমি একটাই দেখাচ্ছি। তো আয় বাড়ছে, চাহিদার পরিবর্তন হয়েছে, আয়ের সাথে চাহিদা, তখন ইউজ হবে ইওয়াই, এটা ইউজ হবে। আর ইসি, এই যে এটা নিয়ে সবার কনফিউশন, স্যার ইসি কখন হবে, মানে চাহিদা আর স্থিতি কখন হয়? কখন চাহিদার দাম স্থিতি হয়। শোনো, চাহিদার দাম স্থিতি হবে যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদার কথা বললে। আর আর স্থিতি কখন হবে জানো? যখন একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদার কথা বলবে। মনে করো আমি বললাম এখানে যে এক্স দ্রব্যের আচ্ছা এক্স দ্রব্য না, ওয়াই দ্রব্য ধরি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য বুঝতে। এখানে আমি বললাম যে ওয়াই দ্রব্যের, হ্যাঁ, ওয়াই দ্রব্যের দাম, হ্যাঁ, এটা ধরলাম আমরা ইউআই, পি ওয়াই, অথবা ওয়াই ধরলে হবে, পি ধরলে হবে শুধু। আর যদি বলি ওয়াই দ্রব্যের দাম এক্স দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের
চাহিদা, অর্থাৎ দুইটা দ্রব্য ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, চাহিদার পরিমাণ এক্স দ্রব্যের ভিন্ন ভিন্ন হবে। যেমন আমি যদি বলি ওয়াই দ্রব্যের দাম মনে করো যখন 10 টাকা, তখন এক্স দ্রব্যের চাহিদা হচ্ছে 20। ওয়াই দ্রব্যের দাম বেড়ে যদি 20 টাকা হয়, এটা বাড়লে এটা হ্রাস পেতেও পারে, আবার বৃদ্ধি পেতে পারে। এটা আসলে পরিপূরক আর পরিবর্তিত দ্রব্যের উপর ডিপেন্ড করে, কখন বাড়বে কখন হ্রাস পাবে। সো মনে করো যে এটা বৃদ্ধির ফলে এটাও বৃদ্ধি পাইছে, মনে করো এটা বৃদ্ধি পেয়ে 40 হয়েছে। হ্যাঁ, 20 থেকে 40 হয়েছে। আচ্ছা, এটা একটু ইংরেজিতে লিখি। ওকে, এটা মনে করো 40 হয়েছে, 20 থেকে 40 হয়েছে। তাহলে যখন একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদার কথা বলবে, তখন হচ্ছে ইসি বা যেটাকে আমরা বলি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। হ্যাঁ, আর যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদার কথা বললে তখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ডিফারেন্স বুঝতে পারছো? তোমরা অনেকে এই জায়গায় কনফিউশনে পড়ে যাও যে কোনটা আসলে মানে কোনটার সময় কোনটা ইউজ করবো। আচ্ছা, এরপর হচ্ছে ইএস। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে হচ্ছে যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের যোগানের কথা বলবে। আমি এ পাশে করে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে করে দিচ্ছি। সেটা যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের যোগানের কথা বলবে। মনে করো যে আমি বলতেছি কোন একটা দ্রব্যের দাম, হ্যাঁ, এই দ্রব্যের যোগানের কথা বলবে, জাস্ট যোগান। এখানে চাহিদা ছিল যে দ্রব্যের দাম সে দ্রব্যের চাহিদা, এখানে হচ্ছে যে দ্রব্যের দাম সেই দ্রব্যের যোগানের কথা বলবে। মনে করো দাম 10 টাকা, যোগান হচ্ছে 20। দাম বেড়ে যদি 12 টাকা হয়, তাহলে আমরা জানি দাম বাড়লে যোগান বাড়বে। মনে করো যোগান বেড়ে হচ্ছে 25 হয়েছে। হ্যাঁ, এরকম আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কোন ক্ষেত্রে কি হবে বুঝতে পারছি আমরা? তাহলে ইপি কখন হবে? যখন যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদা। আর ইওয়াই হবে যখন যেই আয়ের সাথে চাহিদা, কোন একটা দ্রব্যের চাহিদা। আর ইসি হবে কোন একটা দ্রব্যের সাথে অপর একটা দ্রব্যের চাহিদার কথা বলে তখন। আর ইএস হবে যে যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের যোগানের কথা বললে। তাহলে এই ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা বলো? বুঝতেছি না কিছুই? আচ্ছা, এই যে এরকম হলে কেমন হবে, একদম না বুঝলে কেমন হবে? এগুলো তো তোমরা পড়ছো, 2 বছর পড়াশোনা করছো, তবুও বলতেছে স্যার বুঝতেছি না। শোনো, আমরা একটা একটা করবো এখন। জাস্ট তোমাদেরকে আমি এক নজর বোঝাচ্ছি কোনটা ক্ষেত্রে কেস হবে সেটা। এখন একটা বিষয়, এই তিনটার মধ্যে অনেক সময় পরীক্ষায় বলে যে চাহিদার স্থিতিস্থাপকতা বের করো। চাহিদার স্থিতি বের করতে বলে তুমি দেখবে যে কোনটা আছে, এই ইনফরমেশন দেওয়া আছে না, এই ইনফরমেশন দেওয়া আছে না, এটাই দেওয়া আছে। চাহিদার স্থিতিস্থাপকতা এই তিনটা চাহিদার স্থিতিস্থাপকতা, একটা দুইটা তিনটা কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা, তাই না? তো তুমি দেখবে যে কি ইনফরমেশন আমাকে দেওয়া আছে। যদি যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের ইনফরমেশন চাহিদা দেওয়া থাকে, তাহলে চাহিদার দাম স্থিত হবে। যদি যেই দ্রব্যের দাম অপর একটা দ্রব্যের চাহিদা দেওয়া থাকে, তাহলে চাহিদার আয় স্থিত হবে। যদি একজন মানুষের আয়ের সাথে চাহিদা দেওয়া আছে, তাহলে চাহিদার আয় স্থিত হবে। অনেক সময় এরকম থাকে যে চাহিদার স্থিতি বের করো, চাহিদার কোন স্থিতি সেটা বলা নাই, তখন কিন্তু তোমাকে দেখতে হবে কি ইনফরমেশন তোমার দেওয়া আছে। স্যার একটু সরে দাঁড়ান, একটু অ্যাসেস নি। হ্যাঁ, নাও নাও অ্যাসেস নাও। প্রশ্ন কেমন আসবে সরাসরি বলবে, এই যে একটা এক্সাম্পল দিয়ে দিবে, বলবে যে কোনটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, চাহিদা 100 ছিল, দাম কমে 9 টাকা হয়েছে, চাহিদা 100 হয়েছে, তাহলে এটা প্রবৃদ্ধি করে স্থিতিটা বের করো। এভাবে আসবে পরীক্ষায়। অ্যাসেস নিছো নেওয়া শেষ? অ্যাসেস নেওয়া শেষ সবার? ওকে, আমরা এখন একটা একটা করে করবো। হ্যাঁ, আমরা এখন এই প্রথমটা করব, চাহিদার দাম স্থিতিতে আমরা করব, ঠিক আছে? সো চলো আমরা করি। প্রথমে চাহিদার দাম স্থিতিতে কাকে বলে? বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে সিম্পল কথা, ইপি এর সূত্র হচ্ছে উপর হবে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, নিচে হবে দামের আপেক্ষিক পরিবর্তন। চাহিদা আপেক্ষিক পরিবর্তন কেন? কারণ দাম আর চাহিদার মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন। এই যে একটু আগে আমি তোমাদেরকে যে সূচি দেখাইছি, এই যে দাম আছে চাহিদা পরিমাণ আছে, একটা সূচি তোমাদের উপরকে দেওয়া আছে। তাহলে এখানে দাম স্বাধীন নাকি চাহিদা স্বাধীন? অবশ্যই দাম স্বাধীন, দামের উপর চাহিদা ডিপেন্ড করে। তাহলে দাম হচ্ছে স্বাধীন চলক, চাহিদা হচ্ছে অধীন চলক। তো আমরা কি বলছিলাম একটু আগে যে অধীন চলক হবে উপরে আর স্বাধীন চলক কোথায় হবে? নিচে হবে। তাহলে অধীন চলক হচ্ছে চাহিদা উপরে, তাই চাহিদার আপেক্ষিক পরিবর্তন হচ্ছে এখানে লিখছি। আর দামের আপেক্ষিক বা শতাংশিকও লিখতে পারো, সেম কথা, দামের আপেক্ষিক পরিবর্তন এখানে লিখছি। হ্যাঁ, তো এই সূত্র থেকে আমরা কিন্তু এটাকে এলাবোরেট করতে পারি, এই সূত্র থেকে আমরা এটাকে আস্তে আস্তে ভেঙে লিখতে পারি। হ্যাঁ, এখানে কি ভেঙে লেখা আছে? আচ্ছা লেখা নাই, আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে।
এই সূত্রটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ইপি সমান এই যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, এটাকে আরেকটা নাম হচ্ছে শতকরা বা শতাংশিক পরিবর্তন। এটার একটা আলাদা সূত্র আছে। সূত্র কি? এই উপরটাকে আমাদের এভাবে লিখতে হবে যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন মানে হচ্ছে চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা। আবার দামের আপেক্ষিক পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি যে দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম। তাহলে কি লিখেছি ভালো করে খেয়াল করো। উপরে লিখছে চাহিদার আপেক্ষিক পরিবর্তন মানে হচ্ছে চাহিদার পরিবর্তনকে প্রাথমিক চাহিদা ভাগ, আর দামের আপেক্ষিক পরিবর্তন মানে হচ্ছে দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ। স্যার এইভাবে মুখস্থ করাচ্ছেন কেন? শোনো আমি তোমাদেরকে বলি, এই যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন মানেটা আসলে কি? শোনো, আমি যদি বলি তোমার কাছে ছিল 10 টাকা, তোমাকে আমি কিছু টাকা দিলাম, টাকা দেওয়ার পর তোমার 20 টাকা হয়েছে, আগে ছিল 10 টাকা হয়েছে 20 টাকা। আমি যদি বলি তোমার কত টাকা পরিবর্তন হয়েছে, বলো তো একটু কমেন্ট বক্সে সবাই, তোমার কত টাকা পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এক্সাম্পল দিব, সব দিব, জাস্ট তোমরা আমাকে এটা বলো। তোমার কাছে ছিল 10 টাকা, আমি কিছু টাকা দিয়েছি, 20 টাকা হয়েছে। তো তোমাকে জিজ্ঞেস করলাম তোমার কত টাকা পরিবর্তন হয়েছে, কি বলবা? তোমার কত টাকা পরিবর্তন হয়ে আছে? আয়েশা বলছে আমাদেরকে 10 টাকা পরিবর্তন হয়ে আছে, বাকিরা জানাও। হ্যাঁ, তারপর হচ্ছে মোহাম্মদ বলছে, মোহাম্মদ হুসাইরি তোমার নাম হুসাইরি, ওকে 10। তারপর লাভলি চৌধুরী বলছে 10। তারপর হচ্ছে আরাফাত মিয়া বলছে 10। হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের টাকার মানে তোমাদের টাকার প্রয়োজন হয়ে পরিবর্তন হয়ে আছে, আগে 10 হয়েছে 20, পরিবর্তন হয়েছে 10 টাকা। কিন্তু আমি যদি বলি তোমাকে কত টাকা পরিবর্তন হয়েছে, এটা না বলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার শতকরা কত টাকা পরিবর্তন হয়ে আছে, বা তোমার টাকার শতকরা পরিবর্তন কত, বা তোমার টাকার শতাংশিক পরিবর্তন কত, বা তোমার টাকার আপেক্ষিক পরিবর্তন কত, আপেক্ষিক শতাংশিক শতকরা সেম কথা। হ্যাঁ, এটা পরিবর্তন মানে তোমার টাকার শতকরা পরিবর্তন কত। তখন তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তখন পার্সেন্টেজে বের হবে তোমার কত টাকা চেঞ্জ হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল পরিবর্তন মানে কি? পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বের করতে হবে, অর্থাৎ 20 - 10, এটাকেই বলা হয় পরিবর্তন, তাই না? আর প্রাথমিক মান কত? প্রাথমিক মান ছিল 10, 10 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয় আনসার হয় উপর হবে 20 থেকে 10 বের করলে হয় 10। তাহলে 10কে 10 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে আমাদের আনসার বের হবে, ফাইনাল আনসার যেটা বের হবে সেটা হচ্ছে 100%। তার মানে তোমাদের টাকার চেঞ্জ হয়েছে, 10 থেকে 20 টাকা হওয়া মানে হচ্ছে তোমাদের 100% টাকার পরিবর্তন হয়েছে। এমনি বোঝা যায় যে 10 টাকাটা 20 টাকা হয়ে গেছে, তার মানে ডাবল হয়ে গেছে না? তার মানে 100% তোমার টাকার পরিবর্তন হয়েছে। আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা বলতেছিলাম এই জিনিসটা এখানে করতেছি, এই যে শতকরা পরিবর্তন মানে কি? চাহিদার আপেক্ষিক পরিবর্তন মানে হচ্ছে চাহিদা পরিবর্তনকে প্রাথমিক চাহিদা ভাগ, দামের আপেক্ষিক পরিবর্তন হচ্ছে দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ। এখন প্রশ্ন, স্যার এখানে 100 গুণ করেন, এখানে 100 গুণ করেন কেন? এখানে চাইলে আমরা 100 গুণ করতে পারি, এখানে 100 গুণ করতে পারি। আসলে উপরের সংখ্যাটাকে 100 দিয়ে গুণ, নিচের সংখ্যাটাকে 100 দিয়ে গুণ, আবার শেষে ওই উপরের সংখ্যাগুলোকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে ওই 100 লেখা তো দরকার নেই, এটা যেটা এমনি তো কাটাকাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য এখানে 100 লেখার প্রয়োজন পড়বে না, যেহেতু আমাদের এই সংখ্যাকে 100 দিয়ে গুণ, এই সংখ্যা 100 দিয়ে গুণ করবো, আবার শেষে এই পুরো সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করবো, তো 100 সামনেতে চলে যাবে। সেজন্য আমরা 100 গুলো আর লিখি নাই, বুঝছো, জাস্ট 100 ছাড়া লিখছি। ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি, এই লাইনটা বুঝতে পারছি না সবাই? একটু বলো, সবাই বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো এটাকে আমরা একটু শর্টকাটে লিখি। শর্টকাটে কেমন? এই যে চাহিদার পরিবর্তন, এটাকে আমরা বলি ডেল্টা কিউ। কিউ মানে কোয়ান্টিটি, আর ডেল্টা বলতে পরিবর্তনকে বোঝায়। হ্যাঁ, কিউ মানে কি? কোয়ান্টিটি মানে চাহিদা পরিবর্তন। প্রাথমিক চাহিদাকে আমরা শুধু কিউ দ্বারা প্রকাশ করে থাকি, আর দামের পরিবর্তনকে আমরা প্রকাশ করে থাকি ডেল্টা পি, দামের পরিবর্তন। আর প্রাথমিক দামকে আমরা শুধু পি দ্বারা প্রকাশ করে থাকি, প্রাথমিক দাম মানে কি? শুধু পি। ওকে, তাহলে ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন,
আর কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, ডেল্টা পি মানে দামের পরিবর্তন, পি মানে হচ্ছে প্রাথমিক দাম। ওকে ফাইন। এখন আমরা একটু শর্টকাটে লিখে ফেলি, এই লাইন থেকে আমি এই লাইনে আসতেছি। হ্যাঁ, কেমনে করতেছি দেখো, উপরে হবে ডেল্টা কিউ, আমি বাংলা লেখা বাদ দিচ্ছি, ডেল্টা কিউ ডিভাইড বাই কিউ, নিচে হবে ডেল্টা পি ডিভাইডেড বাই পি। ঠিক আছে, এরপর লাইনটা কি হবে জানো, উপরে যেমন আছে তেমন রেখে দিলাম, ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ। এই মাঝখানে এই যে ভাগটা, এই ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এই নিচে যা আছে তা উল্টে যাবে, উল্টে গেলে এই পিটা চলে যাবে উপরে, নিচে চলে আসবে কি ডেল্টা পি। তারপর আমরা একটু সাজা লিখবো, সাজা কি এই ডেল্টা পি কে পাশে আসবো, কিউকে আমরা এই পাশে নিয়ে যাবো, তাহলে হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, ইপি এর সূত্র। তোমাদের এইটুকু মনে রাখতে পারলে হবে, এই যে নিচের অংশটা, এই যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে পারলে হবে, এই যে এই সূত্রটা মনে রাখতে পারলে হবে। এটা কিন্তু সহজ, এই সূত্রটা মনে রাখা খুবই সহজ। হ্যাঁ, জাস্ট ডেল্টা পিটে পাশে আসছে, কিউটা আমরা এই পাশে নিয়ে গেছি। শোনো কেমন মনে রাখবে, এটা কি আছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, তাই না? প্রথমে আছে চাহিদার, কি বলো চাহিদার, তাহলে প্রথমে লিখবা চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ, নিচে লিখবা, তারপরে এখানে কি আছে দাম আছে না, এরপরে নিচে লিখবা দামের পরিবর্তন, ইন্টু লিখবা, ইন্টু লিখে কিউটা নিচে লিখবা, পিটা উপরে লিখবা, তবে এগুলোর সাথে ডেল্টা সাইন হবে না। তাহলে বলো সূত্র কি, চাহিদার পরিবর্তন ডিভাইড বাই দামের পরিবর্তন ইন্টু দাম ডিভাইড বাই কি হবে চাহিদা। বোঝা গেছে? একটা সূত্র লিখছি শুধু আমি, 4টা সূত্র লিখছি শুধু, এগুলো মনে না থাকার কোনোই কারণ নাই, এগুলো এই যে এখন মনে রাখার মতো ওয়ে বলে দিছি আমি। চাহিদার পরিবর্তন লিখবা, তারপর লিখবা নিচে দামের পরিবর্তন, তারপর হচ্ছে এই কিউটা নিচে পিটা উপরে নিয়ে যাবে, এগুলোর সাথে ডেল্টা সাইন হবে না। এইটুকু হচ্ছে এই সূত্র কখন অ্যাপ্লাই হবে, ওই যে চাহিদার দাম সাথে থাকলে, কোন একটা দ্রব্যের দাম থাকবে, সেই দ্রব্যের চাহিদা থাকলে তখন এই সূত্র আমরা ইউজ করে চাহিদার দাম সাথে বের করব। শোনো, চলো এখন আমরা তাহলে একটা ম্যাথ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রতে আমরা একটা ম্যাথ করি, তাহলে পরীক্ষা কেমন আসবে দেখো। এই যে পরীক্ষা লিখছে, পরীক্ষা এভাবে আসবে যে কোন দ্রব্যের পূর্বের দাম একক প্রতি 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক, দাম পরিবর্তিত হয়ে 9 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 110 হয়। এটা যদি আমি একটা সূচি আকারে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, কথা যেটা লিখছি সেটাকে সূচি আকারে দেখাচ্ছি, হ্যাঁ বুঝতে সুবিধা হয় মতো। কোন একটা দ্রব্যের দামের কথা বলছে এবং সেটা চাহিদার কথা বলছে, বলছে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 100 একক, দাম পরিবর্তিত হয়ে যখন 9 টাকা হয়েছে তখন চাহিদা বৃদ্ধি পেয়ে 110 হয়েছে। এটাই তো বলছে নাকি, এটাই বলছে আমাদের অঙ্কে। তো বলছে এটার উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। চাহিদার স্থিতিস্থাপকতা বলুক বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলুক, একটাই করবো আমরা, যেহেতু চাহিদা স্থিতিস্থাপকতা বললে এখানে যেহেতু কোন একটা দাম আর চাহিদা দেওয়া আছে, তার মানে অবশ্যই চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে। কোন একটা ব্যক্তির আয়ের সাথে চাহিদা থাকলে তখন চাহিদার আয় স্থিতিস্থাপকতা হতো, আর একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদা বললে তখন চাহিদা আর স্থিতিস্থাপকতা হইতো। যদি বলতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এখানে বলছে এইটা দিয়ে যদি বলে যে চাহিদার স্থিতিস্থাপকতা বের করো, তার মানে চাহিদার দাম বলতেছে। কেন? কারণ কোন একটা দ্রব্যের সাথে সেই দ্রব্যের চাহিদা কথা আছে, তার মানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে, আর অন্যটা হওয়ার কোনো কি নাই, অপশন নাই। ঠিক আছে, তাহলে আমরা চল এখন করি। তাহলে এই পরীক্ষা দেওয়া আছে এটা, তাহলে আমরা লিখবো আমরা জানি, আমি শর্টকাটে করতেছি, আমরা জানি ইপি, ইপি এই যে একটু আগে আমরা লিখছি সূত্র, জাস্ট সূত্র দিয়ে করলে হবে পরীক্ষায় ম্যাথ, কোনো সমস্যা নাই। তাহলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইড বাই কি হবে কিউ হবে। এখানে কোনটা কিসের আমি একটু লিখে দিচ্ছি, এখানে কোনটা কি একটু লিখে দিচ্ছি। প্রথমে আসছে ডেল্টা কিউ, ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল্টা পি সেটা আমাদেরকে ডেল্টা কিউ ডেল্টা পি, তারপর পি কিউ এগুলো মান আমাদের বের করতে হবে। প্রথম আসো পি মানে প্রাথমিক দাম। আচ্ছা আমি প্রাথমিক দাম বলো, এখানে প্রাথমিক দাম কত ছিল? ফার্স্ট অফ অল দাম ছিল 10, তাহলে এখানে প্রাথমিক দাম লিখলাম 10, এবং প্রাথমিক চাহিদার পরিমাণ কত, এখানে প্রাথমিক চাহিদা কত আছে 10, তাহলে এখানে প্রাথমিক চাহিদা আমরা 10 লিখলাম, এই যে প্রাথমিক চাহিদার পরিমাণ 100 লিখলাম। তারপর দেখো ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, এই যে চাহিদা এটা পরিবর্তন, মনে রাখবা অলওয়েজ পরিবর্তন বের করতে হলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বের করব, তাহলে চাহিদা পরিবর্তন বের হবে 110 মাইনাস কত হবে 100, তাহলে আনসার হয় 10। আবার ডেল্টা পি মানে হচ্ছে দামের পরিবর্তন,
ডেল্টা পি মানে কি বলো, দামের পরিবর্তন। দাম ছিল আগে 10, হয়েছে 9, তাহলে দামের পরিবর্তন কত? অলওয়েজ মনে রাখবা বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করা আমাদের স্বভাব, কিন্তু এইভাবে এখানে সেটা করা যাবে না। এখানে অলওয়েজ পরিবর্তিত মাত্রার প্রাথমিক বের করতে হবে, পরেরটা থেকে আগেরটা বের করতে হবে। হ্যাঁ, পরিবর্তিত মাত্রার প্রাথমিক বের করতে হবে, তখনই পরিবর্তন বের হয়। তাহলে 9 থেকে আমরা 10 বিয়োগ করবো, নট 10 থেকে 9। হ্যাঁ, তাহলে এখানে আমরা 9 থেকে 10 বিয়োগ করব। এই জায়গাটাতে তোমরা ভুল করে ফেলো। হ্যাঁ, এটা হবে 9 থেকে 10 বিয়োগ, 10 থেকে 9 বিয়োগ করা যাবে না, কেমন? তাহলে 9 থেকে 10 বিয়োগ করে দিলে আনসার হবে এখানে -1। কত হবে? -1। ওকে, ফাইন। এখন মানটা বসাই দিই। তাহলে এখানে আমাদের হবে, আমরা একটু মানটা বসাই। সেখানে আমাদের হবে ডেল্টা কিউ, এটার মান হবে 10, ডেল্টা পি এটার মান হবে -1 ইন্টু পি এর মান হবে 10, কিউ মান হবে কত? 100। এখন অনেকে কাটাকাটি করতে জানো, অনেকে করতে জানো না। করতে জানলে তো ভালো, আর করতে না জানলে আমার মতো করবা। ঠিক আছে, কি করবা? উপরের সাথে উপরটা গুণ করে দাও, তাহলে হবে 100। নিচের সাথে নিচেটা গুণ করে দিলে হবে -100। কোনো কনফিউশন আছে? 10 সাথে 10 গুণগুলো হবে 100, -1এর সাথে 10 গুণগুলো হবে -100। এখন আসো 10কে -100 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 10কে -100 দিয়ে যদি আমরা কি করে দিই? ভাগ করে দিই, তাহলে আমাদের আনসারটা কি আসবে? সরি, 100কে যদি -100 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের আনসারটা আসবে হচ্ছে -1। তো এটা -1 আসলে কি যে -1 মানে হয়ে আনসার হবে সেটা কিন্তু না। এখানে -1 লিখবো, এরপর লাইনে গিয়ে তোমাকে লিখতে হবে 1। -1 রাখা যাবে না। এখন স্যার কেন রাখা যাবে না? এখানে একটা নোট লিখবো। নোটটা হচ্ছে লিখবা ইপি এর ক্ষেত্রে, ইপি এর ক্ষেত্রে শুধু এই একটার ক্ষেত্রে, এই একটা ম্যাথের ক্ষেত্রে শুধু ইপি চাহিদার দামের ক্ষেত্রে শুধু এটা হবে, অন্য কোনো যার মধ্যে কিন্তু আবার মাইনাস চিহ্ন বাদ যাবে না, শুধু একটার মধ্যে বাদ যাবে, সেটা হচ্ছে ইপি এর ক্ষেত্রে। ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়। হ্যাঁ, ইপিএর ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়, বা ইপিএর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন কি হয়? উপেক্ষা করা হয়, অথবা কি ইপি এর ক্ষেত্রে পরম মান গ্রহণ করা হয়। পরম মান মানে হচ্ছে ধনাত্মক গ্রহণ করতে হয়। হ্যাঁ, ঋণাত্মক হবে না আর কি, সেটা বোঝায়। তাহলে আনসার হবে 1, নট -1। হ্যাঁ, 1 হবে। এখন প্রশ্ন স্যার কেন 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 -1 না হয় 1 কেন হয়েছে? এটা 1 কেন আমরা লিখবো? আমরা মাইনাসটা লিখতেছি না কেন? ভালো করে শুনো। একটা দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা, মানে যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের কিন্তু একটা বিপরীতমুখী সম্পর্ক আমরা জানি। সো এই ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথে ইপি এর ক্ষেত্রে হয়তো ডেল্টা কিউ অথবা ডেল্টা পি তোমার মাইনাস আসবেই আসবে। যদি দাম হ্রাস পায় চাহিদা বাড়বে, যদি দাম বৃদ্ধি পায় চাহিদা হ্রাস পাবে। তার মানে হয়তো ডেল্টা পি অথবা ডেল্টা কিউ তোমার মাইনাস আসবে আসবে, এই দুটোর যে কোনো একটা। এই দুটোর যে কোনো একটা মাইনাস আসলে আনসার হয়তো এখানে মাইনাস অথবা এখানে মাইনাস যদি হয়, আনসার কিন্তু আলটিমেটলি মাইনাস আসবেই। তো প্রত্যেকটা ম্যাচে মাইনাস আসবেই। তো এখানে আসলে ইপি এর ক্ষেত্রে মেইন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এটা দেখি যে স্বাধীন চলকের শতকরা কত পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা কত পরিবর্তন হচ্ছে সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। এইটা নয় যে স্বাধীন চলকের কত পার্সেন্ট হ্রাসের ফলে অধীন চলক কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। মানে আমি তোমাদের বোঝাচ্ছি, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটা ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে, সেটা বৃদ্ধিও পাইতে পারে হ্রাসও পেতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে স্বাধীন চলকের কত পার্সেন্ট পরিবর্তন হলো, অধীন চলকের কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে, সেটাই আমাদের স্থিতিস্থাপকতার মধ্যে মেনলি দেখা হয়। এটা নয় যে স্বাধীন চলকের কত পার্সেন্ট হ্রাসের ফলে অধীন চলকের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটা দেখা হয় না। যার কারণে এই ম্যাথের মধ্যে অলওয়েজ আনসার মাইনাস আসবে, কিন্তু মাইনাসটা আমাদের ফ্যাক্ট না। যেহেতু দামের সাথে চাইতে একটা বিপদমুখী সম্পর্ক, আনসার মাইনাস আসবেই, এটা আমরা সবাই জানি। সেজন্য এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে 1 আসে কিনা, বা যে কোনো যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মেন, যে একটার সাথে অন্যটার সম্পর্কটা কেমন, কতটুকু সম্পর্কিত, সেটাই হচ্ছে মেন। ধনাত্মক না ঋণাত্মক সেটা ফ্যাক্ট না। ক্লিয়ার? আমরা কি বুঝছি? এক্সাম্পল দিয়ে বুঝতে পারলে আরো ভালো হইতো, কিন্তু তোমাদের হাতে সেই সময় নাই যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাবো। টাইম লেগে যাবে অনেক বেশি, একটু তাড়াহুড়া করে পড়াতে হচ্ছে, তো এই জন্য। আমরা কি বুঝছি? তাহলে কি লিখবা? ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক উপেক্ষা করা হয়, এইটুকু লিখবা, অথবা পরমান গ্রহণ করা হয়। তাহলে গেলে আমাদেরকে 1 নাম্বার আমরা ম্যাথটা করছি। তো এই যে ইপি এর মান এখানে আসছে, ইপি এর মানটা এখানে 1 আসছে। এই ইপি এর মানটা আসলে মেইনলি 5 ধরনের হইতে পারে। ইপি এর মান হইতে পারে, তোমাদের ম্যাথ করলে সেখানে আসবে 1 1 সমান হইতে পারে। ইপি এর মান 1 চেয়ে বড় হইতে পারে। ইপি এর মান
1 চেয়ে ছোট হইতে পারে, ইপি এর মান 0 হইতে পারে, ইপি এর মান অসীম হইতে পারে। তাহলে ইপি এর মানটা 5 ধরনের হইতে পারে। 1 এর সমান, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, ইপি এর মান 0, ইপি এর মান অসীম। তাহলে ইপি এর মানটা 5 ধরনের হইতে পারে। কেমন? এগুলোর উপর ভিত্তি করে এগুলো কিছু নামও দেওয়া আছে, তোমাদের এখানে আছে দেখি আমি। এই যে ইপি এর মান 5 ধরনের হতে পারে, ইপি সমান 1, গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1, 0, অসীম। হ্যাঁ, এটা একটা ছকও আছে, এই যে একটা ছক দেখতে পাচ্ছ তোমরা। আমরা একটু ভালো করে দেখি, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো যখন ইপি, এখানে আমি ছকের মধ্যে এটা, এই ছক থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পাবা, অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পাবা। জাস্ট একবার একটু এই ছকটা ভালো করে আয়ত্ত আনার চেষ্টা করো। হ্যাঁ, ভাই চাহিদা আসতে বুঝা দেন, শুধু এটা বুঝে দিলে হবে? আর ক্লাস নেবো না? একদম স্বার্থপর কেন? আমি বুঝা দিব তো সবগুলো, আস্তে আস্তে একটু ধৈর্য ধরো। হ্যাঁ, অন্যদের দিকেও তাকাইও, শুধু তোমার দিকে তাকাইলে হবে না। দেখো আমরা লিখছি ইপি, ইপি সমান হোয়াট, অর্থাৎ ইপি এর মান কেমন হবে। যেমন ইপি সমান যদি 1 হয়, তাহলে এটার নাম হচ্ছে স্থিতিস্থাপক, নাম হচ্ছে স্থিতিস্থাপক, নাম দিয়েছে আমরা এককের সমান স্থিতিস্থাপকতা। ইপি 1 এর চেয়ে বড় হলে এটাকে বলা হয় এক প্রকার বেশি স্থিতিস্থাপকতা, ইপি এর মান 1 এর চেয়ে ছোট হলে এটাকে বলা হয় এক প্রকার কম স্থিতিস্থাপকতা, ইপি এর মান 0 হলে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা, ইপি এর মান অসীম হলে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। কেমন? তাহলে ইপি এর মান 1 এর সমান হলে 1 এর সমান স্থিতিস্থাপকতা, 1 এর চেয়ে বড় হলে এক প্রকার বেশি স্থিতিস্থাপকতা, 1 এর চেয়ে ছোট হলে এক প্রকার কম স্থিতিস্থাপকতা, 0 হলে শূন্য স্থিতিস্থাপকতা, অসীম হলে অসীম স্থিতিস্থাপকতা। আমরা সবাই একটু এগুলো মুখস্থ করি। এই পাঁচের একটু নাম মুখস্থ করবা, ইপি এর মানের সাথে এটার নাম মুখস্থ করবা। ইপি এর মান 1 এর সমান হলে 1 এর সমান স্থিতিস্থাপকতা, এই মান 1 এর চেয়ে বড় হলে 1 এর প্রকার বেশি স্থিতিস্থাপকতা, ইপি এর মান 1 এর চেয়ে ছোট হলে 1 এর প্রকার কম স্থিতিস্থাপকতা, ইপি এর মান 0 হলে শূন্য স্থিতিস্থাপকতা, ইপি এর মান অসীম স্থিতিস্থাপকতা। কেমন? বুঝতে হইছে? ওকে, আজান হচ্ছে। হ্যাঁ, আমরা একটা বিরতি দিব, একটু পরে আমরা একটা, জাস্ট আর 5 মিনিট পর আমরা একটা বিরতি দিব, ঠিক আছে? আপনার লেখাগুলো একটু ক্লিয়ার করে লিখেন, বোঝা যাচ্ছে না। আমি তো লিখি নাই, এগুলো তো লেখা ছিল, এগুলো তো লেখা ছিল বাবা, আমি তো লিখি নাই। স্যার বারবার মনে হচ্ছে সব ভুলে যাচ্ছে, কিছুই ভুলো নাই। তুমি পরীক্ষা হলে সবচেয়ে বেশি ভালো করতে পারবা, তুমি দেখিও। পরীক্ষা হলে সাদা খাতা দিতে হবে না, তুমি সারা বছর পড়াশোনা একটু একটু করলে হইতো। একদমই পড়াশোনা না করলে তাহলে তো সাদা খাতা জমা দিতে হবে, কি করবার? আমার ক্লাসগুলো যদি অন্ততপক্ষে তুমি মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি পাশ করার কি আছে, সম্ভাবনা আছে। তবে ইচ্ছা শক্তি থাকতে হবে। এটা কি প্রথম ম্যারাথন ক্লাস? বলতে পারো প্রথমেই, কারণ আমাদের কিছু ক্লাস আমরা নিয়েছিলাম আগে, সেগুলো তো হয়ে গিয়েছে। হ্যাঁ, তা আমরা এখন সেকেন্ড ধাপে, এটা প্রথম ক্লাস আজকে আমাদের, ঠিক আছে? ক্যামেরা ঘোলা না, এটা অনেক ছোট ছোট লেখা, অনেক অনেক কিছু একসাথে নিয়ে আসছে, সেজন্য এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো ইপি এর মান 1 এর সমান হলে 1 এর সমান স্থিতিস্থাপকতা। এইটার সংজ্ঞা যদি আমি তোমাদেরকে বলি, যে এককের সমান স্থিতিস্থাপকতা কাকে বলে, যদি তোমাকে আমি বলি, সেটার সংজ্ঞা কি জানো? এককের সমান স্থিতির সংজ্ঞা কি জানো? এককের সমান স্থিতির সংজ্ঞা হচ্ছে যেখানে আমরা বলতে পারি যে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি একই হারে পরিবর্তন হয়, দ্যাট মিনস মনে করো দাম যতটুকু হ্রাস পাচ্ছে, চাহিদাও যদি সেম পরিমাণে বৃদ্ধি পায়, স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন চলক যদি একই হারে পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হয় ইপি এর মান 1 এর সমান হবে। মনে করো কোন একটা দ্রব্যের দাম যত পার্সেন্ট চেঞ্জ হবে, চাহিদা যদি একই পার্সেন্ট চেঞ্জ হয়, দামের পরিবর্তন যত হবে, চাহিদা পরিবর্তন যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে ইপি এর মান 1 হয়। যেমন আমরা একটু আগে যে ম্যাথ করেছিলাম, সেই ম্যাথের মধ্যে আমাদের কি ছিল? ইপি এর মান 1 আসছিল। আমি তোদের একটু দেখাই তো, আমি একটু এক্সাম্পলটা এখানে লিখে দিই। যে ম্যাথটা আমরা একটু আগে করছি, সেই ম্যাথে এক্সাম্পলটা কি ছিল? যে তোমার কোন একটা দ্রব্যের দাম ছিল, হ্যাঁ এভাবে ছিল, যে দাম এবং চাহিদার পরিমাণ
সো দাম ছিল হচ্ছে 10, তখন চাহিদা পরিমাণ 100, দাম যখন 9 টাকা হয়েছে চাহিদা পরিমাণ বেড়ে 110 হয়েছে, এটাই তো ছিল নাকি? আমি যদি বলি দামের পরিবর্তন কত হয়েছে শতকরা একটু বের করো, তাহলে কি হবে? দামের পরিবর্তন বের করতে হলে শতকরা, তাহলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করো, প্রাথমিক মান দিয়ে ভাগ করে দাও, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে 9 থেকে 10 বিয়োগ করলে হবে -1 ডিভাইড বাই 10 ইন্টু 100। তার মানে আমাদের দামের পরিবর্তন হয়ে আছে 1কে 10 দিয়ে -1কে 10 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে হবে -10%, অর্থাৎ আমাদের দাম হ্রাস পেয়েছে 10%। এখানে মাইনাসটা কোনো ফ্যাক্ট না, ওই যে বললাম মাইনাস এখানে কোনো কাজের না, মানে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কত পার্সেন্ট সেটা। আর যদি চাহিদার কথা যদি বলি, চাহিদা যদি শতকরা পরিবর্তন বের হলে আগে ছিল 10 হয়েছে 110, তাহলে চাহিদা শতকরা পরিবর্তন বের করলে তাহলে হবে 110 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করব, হ্যাঁ 100 দিয়ে ভাগ করব ইন্টু এখানে 100 দিয়ে আমরা গুণ করব। কেমন করছি? পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বের করো, প্রাথমিক মান দিয়ে ভাগ করো, 100 গুণ, তাহলে উপর হবে 10 ডিভাইড বাই 100 ইন্টু 100, তার মানে হবে 10%। অর্থাৎ খেয়াল করো দামের পরিবর্তন হয়েছে 10%, চাহিদার পরিবর্তন কত পার্সেন্ট? 10%, অর্থাৎ দাম হ্রাস পাচ্ছে 10%, চাহিদা বাড়ছে 10%। হ্রাসটা বৃদ্ধি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কত পার্সেন্ট? 10%, এখানে 10%। তাই স্বাধীন চলক যে হারে পরিবর্তন হচ্ছে অধীন চলক সেম হারে পরিবর্তন হওয়ার কারণে ইপি এর মানটা কত আসছিল? 1 আসছিল আমাদের ম্যাথে। তাহলে ইপি এর মান 1 কখন আসে বলো? ইপি এর মান 1 কখন আসে? এটা সবাই বলো, ইপি এর মান 1 কখন আসে? এই কমেন্ট বক্সে শুধু গল্পগুলো হবে না, ক্লাস করতে হবে, হ্যাঁ মনোযোগ দিয়ে। ওকে, তাহলে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি একই হারে পরিবর্তন হয়, তাহলে ইপি এর মানটা একের সমান হয়। আর ইপি এর মান একের চেয়ে বড় কখন হয়? স্যার একের চেয়ে বড় কেমন? যেমন 1.2 বা বলতে পারো তুমি 3 বা বলতে পারো 5.2, এগুলো সবগুলো একের চেয়ে বড়, তবে অসীম নয়, একের চেয়ে বড় হইতে হবে। এটা কখন হবে? এগুলো একের চেয়ে বড় কখন হবে? যখন স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। দেখো দাম একটু কমছে কিন্তু চাহিদা অনেক বেশি বেড়ে গেছে, স্বাধীন চলকের তুলনায় অধীন চলক বেশি হারে পরিবর্তন হলে তখন ইপি এর মান একের চেয়ে বড় হবে। ইপি এর মান কি হবে? একের চেয়ে বড় হবে। এরপর আসো ইপি এর মান একের চেয়ে ছোট কখন হবে? স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়। দেখো দামের অনেক বেশি পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদা পরিবর্তন হয়েছে কি সামান্য, তখন সেটাকে আমরা বলতে পারি এক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। আর শূন্য স্থিতি কখন? দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনোই পরিবর্তন না হয়, চাহিদা আগের মধ্যে থেকে গেছে। দেখো দাম আমাদের এখানে বৃদ্ধি পাইছে, দাম আগে যেখানে ছিল তার চেয়ে বৃদ্ধি পাইছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন, চাহিদা আগে যেখানে ছিল সেখানেই আছে চাহিদা, তাহলে সেটাকে আমরা বলি শূন্য স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনোই পরিবর্তন না হয় সেটাকে আমরা বলি শূন্য স্থিতিস্থাপকতা। গেল এটা। এবার অসীম স্থিতিস্থাপকতা, দামের পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিবর্তন হয় সেটাকে আমরা বলি অসীম স্থিতিস্থাপকতা, যেটা হয় ভূমি অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। আর শূন্য স্থিতি হয়ে থাকে লম্ব অক্ষের সমান্তরাল। শূন্য স্থিতিস্থাপকতা কি হবে? লম্ব অক্ষের সমান্তরাল। আর অসীম স্থিতিতে হয়ে থাকবে ভূমি অক্ষের সমান্তরাল। অসীম স্থিতিতে কি হয়ে থাকে? ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে একটু সবাই চিত্রগুলো একটু ক্লিয়ার হবা, ঠিক আছে? আবার একবার আমি বলতেছি চিত্রগুলো আবার একবার একটু সবাই ক্লিয়ার হও, যে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক যদি একই হারে পরিবর্তন হয়, স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন যদি একই হারে পরিবর্তন, তাহলে একই সমান স্থিতিস্থাপকতা। স্বাধীন চলক যে হারে পরিবর্তন যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, একবার বেশি স্থিতিস্থাপকতা। স্বাধীন চলক যে হারে পরিবর্তন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, একবার কম স্থিতিস্থাপকতা। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে যদি কোনোই পরিবর্তন না হয় তাহলে শূন্য স্থিতিস্থাপকতা। স্বাধীন চলকের পরিবর্তন ছাড়াই যদি অধীন চলকের পরিবর্তন হয় তাহলে হবে অসীম স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? তাহলে এখানে রেখাগুলো মনে রাখবা, মেনলি এই দুইটা, বিশেষ করে এই দুইটা একটু ভালো করে মনে রাখবা। লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান কেমন? শূন্য। আর ভূমি অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান কেমন? তেমন হবে অসীম। এখানে তোমাদের একটু বিষয় বুঝাই ফেলি আমি, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার
ঢালের মধ্যে তোমরা গোলমাল পাকায় ফেলবা। শোনো আগে ঢাল শোনো। ঢাল হচ্ছে 4 ধরনের রেখার ডাল আমরা পড়ি। বাঁধনের ঊর্ধ্বগামী সরলরেখার ডাল, বাঁধনের নিম্নগামী সরলরেখার ডাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল। শোনো এই ঢালের ক্ষেত্রে মনে রাখবে এভাবে করে, একটা পাহাড়ে যখন আমরা উঠি বলি যে ইস পাহাড়টা অনেক বেশি ঢালু, হ্যাঁ অনেক বেশি ঢাল, অনেক বেশি কষ্ট হচ্ছে, সব পজিটিভ ঢাল। আর একটা পাহাড় একদম নিচের দিকে, তার মানে নেগেটিভ ঢাল, উল্টা, হ্যাঁ নিচের দিকে নেমে যাচ্ছে, নেগেটিভ ঢাল। আর একটা পাহাড় একদম ভূমি অক্ষের সমান্তরাল, মানে কোনো পাহাড়েই নাই, একদম সমান জায়গা, সমতল জায়গা, তার মানে যেটা কোনো ঢাল নাই, ঢাল হবে শূন্য। আর একটা পাহাড় একদম লম্ব অক্ষের সমান্তরাল, এরকম খাড়া লম্ব অক্ষের সমান্তরাল, তার মানে ঢাল হবে কি অসীম ঢাল হবে। ক্লিয়ার? এটা হবে অসীম ঢাল। আবার আমি যদি স্থিতিস্থাপকতা, এই দুটো পরে বলতেছি। আগে ঊর্ধ্বগামী নিম্নগামী রেখার স্থিতি কি সেটা পরে বলতেছি, আগে শোনো, আগে এই দুটো খেয়াল করো আগে। হ্যাঁ, একটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল যদি হয়, লম্ব অক্ষের সমান্তরাল যদি হয়, স্থিতিস্থাপকতার মান যেটা হবে ঢালের বিপরীতটা হবে। ভূমি অক্ষের সমান্তরাল যদি হয় সে রেখার ঢাল শূন্য, কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল যদি রেখা হয় সে রেখার স্থিতিস্থাপকতা হবে অসীম স্থিতিস্থাপকতা। এটা এটা এর স্থিতিস্থাপক কি হবে? এটার স্থিতিস্থাপকতা হবে কি অসীম, স্থিতি হবে অসীম। আর লম্ব অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় অসীম, কিন্তু স্থিতিস্থাপকতা হবে কি শূন্য। কেমন? তাহলে এটা মনে রাখতে পারবে ইজিলি। পাহাড় উঠতে গেলে পজিটিভ ঢাল, নামতে গেলে নেগেটিভ ঢাল। একটা ভূমি অক্ষের সমান্তরাল মানে সমান জায়গা, মানে কোনো ঢাল নাই। আর একটা পাহাড় একদম খাড়া, এরকম খাড়া যে তুমি মানে কেমন করতে পারছো, তার মানে অসীম ঢাল। আর এখানে যদি ঢাল শূন্য হয় স্থিতিতে হবে অসীম, ঢাল যদি অসীম হয় স্থিতিতে হবে শূন্য হবে। আর ঊর্ধ্বগামী যেহেতু রেখা, তার মানে স্থিতির মান হবে পজিটিভ, যেহেতু পজিটিভ সম্পর্ক। হ্যাঁ, ঊর্ধ্বগামী রেখা। আর নিম্নগামী যদি রেখা হয় তাহলে ঢাল হবে কি নেগেটিভ হবে আর কি, সরি স্থিতির মান কি হবে নেগেটিভ হবে। এইটুকু মনে রাখতে পারলে হবে। এই দুটো লাগবেও না, এই দুটো প্রয়োজনও নাই, জাস্ট এগুলো মনে রাখতে পারলে হবে, এগুলো একটু মনে রাখতে পারলে হবে। হ্যাঁ, ভাইয়া পড়ায় না জিব্বা ভেঙ্গায়, বোঝাই যায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাবির সাথে এভাবে কথা বললে ভাবি মার দেয় না? জিব্বা ভেঙ্গায় মানে কি? মানে তোমরা কি আমার কথা বুঝো না? আমার কথা কি স্পষ্ট না? এমন কিছু বলতেছো পায়েল, ফারহানা পায়েল, মানে আমার কথা কি স্পষ্ট না তোমাদের কাছে? বুঝতে অসুবিধা হয়? অধ্যায় 9-10 পড়ানো হবে কালকে, অধ্যায় 9-এর উপর ক্লাস হবে, এরপরের দিন অধ্যায় 10-এর উপর ক্লাস হবে। না ভাইয়া ভালোই বুঝি। ওকে, তো ও কি বললো এটা? ও কি আমার কথা বুঝতেছে না একদমই? ওকে, এটা কয় নম্বর অধ্যায়? আমরা সেকেন্ড অধ্যায় বলতেছি ভাইয়া। বোঝা যায় তো? আচ্ছা আচ্ছা, বুঝার একটু আস্তে পড়াইন। আচ্ছা, আস্তে পড়ালে তো শেষ করতে পারবো না, এখন তো শেষ সময়। হ্যাঁ, আমি একটা টপিক পড়াতে যদি 4 ঘন্টা 5 ঘন্টা খাই ফেলি তাহলে তো হবে না। হ্যাঁ, সেজন্য একটু দ্রুত পড়াতে হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম কোন রেখাটা কেমন, হ্যাঁ কোনটা স্থিতিস্থাপক কেমন রেখা সেটা আমরা বুঝতে পারলাম। ওকে ফাইন। এখন স্থিতিস্থাপকতা শুধু বের করতে পারো না পরীক্ষায়। এই যে ম্যাথ আমরা করছি না, এই যে ম্যাথ, এই ম্যাথটা, এই যে কোথায় গেল ম্যাথ, এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার পর আমাদের বলে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করে, মানে চাহিদার দামিষ্ঠতা বের করে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো, মানে এটা কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে হয় সেটা ব্যাখ্যা করো। এই জিনিসটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই চারটা আমাদের মুখস্থ করতে হয়, যে কোন কোন মানে কোন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই দ্রব্যটা কেমন সেটা আমাদেরকে একটু লিখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো ইপি এর মান যদি 1 এর সমান হয়, ইপি এর মান যদি 1 এর সমান হয়, এটাকে বলা হয় যে কোনো সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এটা হইতে পারে, যে দাম যে হারে পরিবর্তন হচ্ছে চাহিদা সেম হারে পরিবর্তন হইতে পারে। আর ইপি এর মানের কাছে বড় কখন হয়? যখন মনে করো যে 1.2 বা 5 আসছে বা 10 আসছে আনসার, তার মানে ইপি এর মানের কাছে বড় আসছে, এটাকে বলা হবে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে। যেমন দামি গাড়ি, বাড়ি, টিভি, এসি, এগুলো হচ্ছে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। হ্যাঁ,
তারপর চলে আসি ইপিএর মান একের চেয়ে ছোট কখন হয়। ইপিএর কাছে ছোট হয়ে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন ধরো চাল ডাল। তুমি দেখবে যে চাল তোমাদের মনে করো যে আমাদের বাসায় এক সপ্তাহে পেঁয়াজ লাগে 2 কেজি। তো পেঁয়াজের দাম ছিল যখন 30 টাকা, পেঁয়াজের দাম যখন 30 টাকা তখন আমাদের এক সপ্তাহে 2 কেজি পেঁয়াজ লাগতো। পেঁয়াজের দাম 30 টাকা থেকে বেড়ে যখন 300 টাকা হয়ে গেছিলো, মাঝখানে একবার মনে আছে না দেখো, তো তখন 30 টাকার পেঁয়াজ যদি 300 টাকা হয়ে যায়, আমাদের বাসায় হয়তো কি একটু সেভ করে চলার চেষ্টা করছে, যেখানে তোমার 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যাওয়াতে এক সপ্তাহে 2 কেজি জায়গায় 1.5 কেজি আমাদের প্রয়োজন হচ্ছে। তার মানে দামের কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদা সে হারে পরিবর্তন হয় না। সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন ধরো চাল ডাল এগুলো। তারপর হচ্ছে ইপি এর মান 0। ইপি এর মান 0 হয়ে থাকে অতিনিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো দামের পরিবর্তন হলে চাহিদা কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে অতিনিত্য প্রয়োজনীয় দ্রব্য। এগুলোর ক্ষেত্রে এটা হয়ে থাকে, যেমন ধরো ঔষধ লবণ এগুলোর ক্ষেত্রে। যেমন আমি যদি বলি যে একজন রুগী মনে করো, হ্যাঁ, তার প্রতিদিন একটা করে ট্যাবলেট খাইতে হয়, মনে করো প্রেশারের বা হার্টের রুগী, হার্টের ট্যাবলেট খাইতে হয়। সো এখন ওই ট্যাবলেটের দাম ছিল একটা 10 টাকা করে। ওই ট্যাবলেটের দাম যদি 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, তাহলে কি সে এখন অর্ধেক খাইতে পারবে ট্যাবলেট? না, তা কিন্তু ফুলে খাইতে হবে, তাই না? তার মানে এখানে অতিরিক্ত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে সেক্ষেত্রে ইপি এর মানটা 0 হবে। আর ইপি এর মানটা অসীম কখন হবে? অসীম বিষয়টা আসলে তখনই হয় যখন কোনো সংখ্যাকে উপর মান করে 10 আসছে, সেটাকে 0 দিয়ে ভাগ করতে হয়েছে। হ্যাঁ, কোন সংখ্যা যখন এরকম ভাগ করা হয় তখন এটার মান অসীম আসে, কোন সংখ্যায় 0 দিয়ে ভাগ করলে। হ্যাঁ, তাহলে এরকম কখন হয়? যখন ম্যাথেরও লেখা আসবে তোমাদের আনসারে। তো এটা তখন হয় যখন আমাদের সরকারি দ্রব্য বা পাবলিক গুডসগুলোর ক্ষেত্রে, যেমন ধর বিআরটিসি রেল এগুলোর ক্ষেত্রে। সরকারি দ্রব্য কি? যে দ্রব্যগুলোর দামের চেঞ্জ ছাড়াই চাহিদা বাড়তে থাকে। যেমন ধর আমি যদি বলি ওয়াসার পানি, ওয়াসার পানির দাম কিন্তু তেমন একটা পরিবর্তন হয় না, কিন্তু প্রতি বছর বছর এটার চাহিদা বাড়ে। মনে করো 2010 সালে যে ওয়াসার পানির চাহিদা ছিল, 2025 সালে কি সেম চাহিদা আছে? না, এটার দামের তেমন একটা পরিবর্তন হয় না, কিন্তু প্রতি বছর চাহিদা বেড়েই যায়। তাই এটার চাহিদা রাখা হয় ভূমি অক্ষের সমান্তরাল, দামের পরিবর্তন হয় না, কিন্তু চাহিদা পরিবর্তন হয়ে যায়। বোঝা গেছে? আমরা কি বুঝছি? ইজি অধ্যায় সাজেস্ট করেন বলতে আমি বলছি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের ক্ষেত্রে চ্যাপ্টার 2 এটা কম্পালসারি পড়তে হবে। চ্যাপ্টার 2 এটার সাথে তুমি আর বাকি 4টা অধ্যায় পড়বা। তার মানে মিনিমাম তোমাকে 5টা অধ্যায় পড়তে হবে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, মিনিমাম 5টা অধ্যায়। তবে চ্যাপ্টার 2 কম্পালসারি, চ্যাপ্টার 2 সহ তোমাকে 5টা অধ্যায় পড়তে হবে মিনিমাম। অন্য যে কোনো একটা অধ্যায় তুমি স্কিপ করতে পারো। তাহলে আমরা কি বলতেছি? তাহলে আমরা বলতেছি যে হ্যাঁ, নামাজে বিরতি দিব, এখনই দিব। আমরা যেটা বলছি ইপি এর মান একের সমান হলে সাধারণ দ্রব্য, একের চেয়ে বড় হলে বিলাস জাতীয় দ্রব্য, আর একের চেয়ে ছোট হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একের 0 হলে অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্য, অসীম হলে কি সরকারি দ্রব্য পাবলিক গুডস, এগুলো আমরা বলবো। ঠিক আছে? সো এইটুক। এরপর আসো স্থিতিস্থাপকতার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার ধরন ব্যাখ্যা করতে বলে। তো মনে রাখবে ইপি এর মান যদি 1 আসে, এটা কোনো স্থিতিস্থাপকতার ধরন নাই। ইপি এর মান যদি একের চেয়ে বড় আসে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। মনে রাখবে স্থিতিস্থাপক এই কথাটার মানে হচ্ছে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন হবে, তখনই সেটাকে বলা হয় স্থিতিস্থাপক। আর স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলক যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, এটাকে বলা হয় অস্থিতিস্থাপক। স্বাধীন চলক যে হারে পরিবর্তন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন, এটাকে বলা হয় অস্থিতিস্থাপক, এটাকে বলা হয়। হ্যাঁ, তারপর শূন্য স্থিতিস্থাপকতা কি? ইপি এর মান 0 হলে এটা বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা। তো এটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে যদি বলি, ভালো করে শুনবো আমার কথা, ভালো করে শোনো। এই স্থিতিস্থাপক চাহিদা মানে কি বলছি? চাহিদা যে হারে পরিবর্তন হয়, দাম যে হারে পরিবর্তন, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। এরপরে আরেকটা স্ট্রিম লেভেল যদি বলি, চাহিদা যে হারে পরিবর্তন হয়, দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। মানে দাম একটু কমছে, চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। এরপরে আরেকটি স্ট্রিম লেভেল যদি বলি, আরও স্ট্রিম লেভেল হচ্ছে দামের একটু যা সামান্য পরিবর্তনের ফলে, দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। দেখেন এরকম। এরপরটা এরকম না যে দামের পরিবর্তন কি উল্টাপাল্টা হয়ে গেছে,
ও না না না, হ্যাঁ উল্টা বলে ফেলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট, এই শোনো একটু, এটার নিচে এই শেষেরটা হবে যে, শোনো আগে এটা শোনো। প্রথমে আমরা বলছি এটা স্থিতিশীল চাহিদা মানে হচ্ছে দামের পরিবর্তন যে হার হবে, চাহিদা পরিবর্তন তার চেয়ে কম হবে। এরপর লেভেল যদি বলি, দামের পরিবর্তন যে হারে হবে চাহিদা তার চেয়ে কম, মানে দামের পরিবর্তন অনেক বেশি পরিবর্তন হয়েছে, চাহিদা একটু পরিবর্তন হয়েছে। এরপরটা যদি বলি, দামের পরিবর্তন অনেক বেশি হয়েছে, চাহিদা পরিবর্তন একদমই কম পরিবর্তন হয়েছে, এরকম হবে দেখা। এরপরটা এরকম না যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সর্বোচ্চ লেভেল হচ্ছে এটা। দামের যে হারে পরিবর্তন চাহিদা তার চেয়ে কম, দাম যে হারে পরিবর্তন চাহিদা তার চেয়ে একদম কম, দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা একদমই কম, দামের পরিবর্তন হলে চাহিদা কোনোই পরিবর্তন হয়, তার মানে এটা সর্বোচ্চ লেভেল হচ্ছে এটা। এটাকে আমরা যদি বলি অস্থিতিস্থাপক চাহিদা, এটাকে আমরা বলবো সম্পূর্ণ বা বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। ওকে, আচ্ছা আবার যদি এটার কথা বলি, এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা। এটার এরপর লেভেল যদি আমি বলি, এরপরে স্ট্রিম লেভেল যদি বলি কি হবে, যে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। এরপর লেভেল হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়। এরপর লেভেলটা হচ্ছে দাম যে হারে পরিবর্তন হয়, দামের একদম কম পরিবর্তন ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। এরপর লেভেল হচ্ছে এটা, যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হবে, চাহিদা বাড়তে থাকবে। হ্যাঁ, সো এটাকে যদি আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা, এই শেষেরটা এটার নাম হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বা বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা। আমরা কি বুঝছি? ওকে, ওকে তাহলে আমরা এটা শেষ করলাম। সো চাহিদার দাম স্থিতিস্থাপকতা শেষ, চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা কি করছি, শেষ করছি। এরপর আছে চাহিদার স্থিতিস্থাপকতা। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। এটা তোমাদেরকে আমি দেখা দিব, এখন একটা বিরতি হবে, এখন বিরতির পরে তোমাদেরকে আমি এটা দেখাই দিব, ঠিক আছে? সো তোমাদের বিরতির মধ্যেই হচ্ছে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা 25-এর শিক্ষার্থী, তোমরা তো সবাই 25-এর শিক্ষার্থী, সো তোমাদের জন্য পড়ালেখার পক্ষ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ আমাদের আয়োজন হচ্ছে। সো আজকে তোমাদের বি ইউনিট, অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের B+D, মানে মানবিকের যারা আছো, সো তোমাদের জন্য আজকে অ্যানাউন্সমেন্টটা হবে। ব্যবসাটা পরে আসবে, ব্যবসা শিক্ষার কোর্সটা পরে আসবে 2-1 দিন মধ্যে। মানবিকের তোমাদের কোর্স লঞ্চিং বা বলতে পারো তোমাদের মানবিকের কোর্সগুলোতে কী থাকবে সবগুলো ডিটেলস নিয়ে তোমাদের সাথে কথা বলবেন স্যাররা। সো তোমরা আমি ক্লাসটা একটু তোমাদেরকে বিরতি দিচ্ছি, তোমরা নামাজটা পড়ে আসো, 10 মিনিটের মধ্যে তোমরা আবার ক্লাসে চলে আসো। এখন কয়টা বাজছে? এখন হচ্ছে 8:36। হ্যাঁ, আমরা 8:46-এ আমরা ক্লাসটা শুরু করি এবং তোমাদের অ্যানাউন্সমেন্টটা হবে, তারপর আমি ক্লাস শুরু করবো, ঠিক আছে? সো 8:46 পর্যন্ত। ঠিক আছে, 8:46 পর্যন্ত বিরতি। এরপর তোমাদের আমি অ্যানাউন্সমেন্টের পরে তারপর আমি ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে। খোঁজ করে দিবি।